141 বছর আগে বিনোদিনীকে যে স্যাক্রিফাইসটা করতে হয়েছিল, বিনোদিনীকে যে ত্যাগটা করতে হয়েছিল, সেটা কিন্তু মানে নানান রকম ভার্সন পাওয়া যায়, নানান রকম বইতে। আমাদের সিনেমা বিনোদিনী উপাখ্যানে আমরা কিন্তু এটাকে গুরু দক্ষিণা হিসেবে দেখিয়েছি। এখানে সে তার গুরু নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, তার কাছে বাংলা থিয়েটার এবং বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখার জন্য যে স্যাক্রিফাইসটা উনি করেছিলেন, সেটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা। স্যাক্রিফাইসটা করার পেছনে একটাই কারণ ছিল, যে তার গুরু তাকে স্বপ্ন দেখিয়েছিল যে তার নামে কলকাতার বুকে একটা থিয়েটার হবে, বি থিয়েটার। তোর নামে থিয়েটারের নামকরণ হবে এটা জানতে পেরে চারিদিকে সমালোচনার ঢেউ বইছে। এমনকি দর্শকরাও এই নাটক বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে। সমাজের চাপে তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। দেখ বিনোদ, তুই যত বড়ই অভিনেত্রী হোস না কেন, সমাজ এখনো তোকে অচ্ছুত মনে করে। তাই বি থিয়েটার বা বিনোদিনী থিয়েটার না করে এই নতুন থিয়েটারটার নাম স্টার থিয়েটার করতে হলো রে। হ্যাঁ, আমি তোকে কথা দিয়েছিলাম যে তোর নামে এই থিয়েটারের নামকরণ হবে, তাই তো হলো রে। সবাই জানে এই থিয়েটারের স্টার তুই। জানিস, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি একদল থিয়েটার প্রেমী আলোচনা করছে এই নতুন থিয়েটারের নাম স্টার হলো কেন জানো? এই নতুন দলটা স্টার কে? বিনোদিনী গো, বিনোদিনী। কাঁদিস না বাদি, কাঁদিস না, মন দিয়ে অভিনয় করে যা। তুই বলিস না যে আমার জন্যই তুই আজ এই জায়গায় পৌঁছেছিস? আর আমি তোকে বলছি বিনোদ, গুরু দক্ষিণা দে, গুরু দক্ষিণা দে, যাতে আমরা সবাই বাঁচি। থিয়েটারটাও বাঁচে রে বিনোদ, থিয়েটারটাও বাঁচে। এই চ্যাপ্টারের উন্মোচন আমরা করতে চেয়েছি প্রথম ইভেন্ট দিয়ে, যেটা হচ্ছে কানহা সং। বিনোদিনীর স্যাক্রিফাইসটা, যেটা আমি আগেও বললাম যে নানান জায়গায় নানানভাবে দেখানো হয়েছে, নানান ভার্সন আছে। আমরা আমাদের ছবিতে এই ভার্সনটা বেছে নিয়েছি কারণ আমি সেইভাবে বিনোদিনী দাসীকে দেখেছি এবং আমি আমার ছবিতে বারবার বলে এসেছি যে আমি বিনোদিনী দাসীকে দাসী নয়, বিনোদিনী হিসেবে দেখেছি। সেই কারণে আমি বিনোদিনী হয়ে উঠেছি এবং এই যাত্রাটা ভীষণই আমার মনের কাছে। যখন আমি এই গানটা করেছি, অবশ্যই এই গানটা বিনোদিনীর বলিদানের প্রতীক, কিন্তু বিনোদিনী অ্যাট দি এন্ড অফ দ্য ডে বিনোদিনী বলি হওয়ারও প্রতীক ছিল এই গানটা। সেই গানটা কোথাও না কোথাও বলিদান
এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল এই মানুষটি যে সে বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য, কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানত না। এই দ্বন্দ্বর মধ্যে বিনোদিনীও হয়তো ছিল আজ থেকে 140 বছর আগে, আর যখন আমি আজ থেকে হয়তো 2 বছর আগে গানটা করেছি সেই দ্বন্দ্বটা আমার মনের মধ্যেও ছিল। সেই সবটা মিলিয়ে গোটাটা মিলিয়ে এই গানটা। এই যে স্বপ্নটা প্রথমত বিনোদিনী দাসী দেখেছিলেন এবং তারপর সেই স্বপ্নের মাধ্যমে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা ওই ছায়ার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ক্রাফট সবার সামনে মেলে ধরেছেন এবং এই কনভিকশন যেটা রামকমল মুখার্জি দেখিয়েছেন এই পার্টিকুলার ছবিটাকে স্টিয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সময় সেটা পুরোপুরি প্রস্ফুটিত হবে বড় পর্দায় আগামী 23শে জানুয়ারি। দিনটা তো আমার জন্য এমনিতেই স্পেশাল। 23শে জানুয়ারি আমি প্রথমবার এবং শেষবার বাবা হয়েছিলাম। পুরো বিনোদিনী বলা, সমাজ অনেক সময় নিয়েছে মহিলাদের জায়গা দিতে, এটা একটা নমুনা ছোট্ট, এবং এই ছবি অনুযায়ী দেখলে বোঝা যায় এর পিছনে যে রাজনীতি এবং এর পিছনে যে মানে মনস্তাত্ত্বিক যে লড়াই রামকমল তুলে ধরেছে, সেটাতে গিরিশ ঘোষের চরিত্র অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি খুবই কষ্টসাধ্য ছিল এবং অভিনয় করে আমি অনুতপ্ত হয়েছি ওই মানুষটাকে চিনে। যেভাবে এরা সবাই মিলে আমাকে হেল্প করেছে এই ছবিটায়, এখন এই মুহূর্তে এখানে ওম নেই, রাহুল বোস, তারপরে চন্দন রায় সান্যাল সবাই, কিন্তু যদি এই দুটো মানুষেরই কথা বলি, এরা প্রতিটা মুহূর্তে এবং ওদের দুজনের সাথে এত ক্রুশাল সিনস আছে আমার এই ছবিটায়, সেটা বলার মতোই না। আর যখন এই গানটা শুট হচ্ছিল আমার মনে আছে যে মীরের আগে সিনগুলো হয়ে গেছিল, আমি মীর স্যার বলি, আমাকে স্যার বলতে মানা করেছে, সেই জন্য আমি খুব সাহস করে বলছি, বাট আমি ফিরে আসি নিজের যাতে, তাই আমি বলছি মীর স্যার ওখানে বসে আমার সিনগুলো, আমার শর্টটা দেখছিল। অ্যান্ড আমার মনে আছে প্রতিটা দিন যখন আমি কৌশিক দার সঙ্গে সিন করতাম, মীর স্যারের সঙ্গে সিন করতাম, রাহুল বোসের সঙ্গে হতো, চন্দনের সঙ্গে হতো, আমি দেখতাম দারুণ দারুণ অভিনেতা, মানে অসাধারণ কিছু একটা করে চলে যাচ্ছে, আমি হাঁ করে তাকিয়ে থাকতাম। বাট অ্যাজ দ্য ডেজ ওয়েন্ট বাই, হঠাৎ করে দেখি সবার থেকে না একটা করে যখন সবার শিডিউল শেষ হচ্ছে, প্রথমে কৌশিক দার থেকে একটা মেসেজ এলো, একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট, বললো খুব ভালো করেছিস বিনি, এগিয়ে যা। আমি বললাম কৌশিক দা, আমি এটা সেভ করে রাখছি। বাংলা ছবির দরজা অনেকটা সময় লাগলো আমাদের জন্য খুলতে, কিন্তু অনেকটা সময় যেমন লাগলো তেমন হোয়াট অ্যান এন্ট্রি। আমার মনে হয় বাংলার থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ আর্টিস্টের একটা জীবনের সেলিব্রেশন হচ্ছে এবং সেখানে গল্প বলার জন্য মিউজিক্যালি আমাদের একটা সুযোগ করছে। প্রবাবলি দিস ওয়ে ইট ওয়াজ ওয়ার্থ। আর কানহা আপনারা দেখলেন, এই গানটা প্রথম ব্রিফ ছিল, বলতে পারেন এটা আমাদের প্রথম পরীক্ষা ছিল। আমাকে মানে আমি তো রিয়েলিটি শোতে প্রথম রুক্মিণী আমাকে কথা দেয় যে আপনার তোমাকে আমি বিনোদিনীতে একটি কোরিওগ্রাফি করতে দেবো, তুমি প্লিজ আমাকে কোরিওগ্রাফ করো। তো আমি এপিসোড শেষ হয়ে যাওয়ার পর আমি খুব এক্সাইটেড ছিলাম ঠিকই, বাট আমার ট্রাস্ট ছিল না, আমার রুক্মিণী দেবো ট্রাস্ট ছিল না, বলে এরকম বলেছে ও ভুলে যাবে এরকম কিছু না, যেরকম বেসিক্যালি হয়। এবার একদিন সত্যি কলটা এলো এবং আমাকে বললো যে তুই গান তোকে পাঠাচ্ছি, তুই গানটা নিয়ে ভাব। ছবি তো দর্শকের জন্য, কিন্তু এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এই যে ছোট ছোট মেসেজগুলো, এই যে ছোট ছোট ভালোবাসা ওদের থেকে আসে, এটা আমার কাছে সব থেকে বড় এই ছবির থেকে আমার টেক অ্যাওয়ে অ্যাজ বিনোদিনী। যদি আমি বলি, একটা হিস্টোরিক ডকুমেন্টেশন হয় আর একটা সেলিব্রেশন অফ লাইফ ইন সিনেমা হয়। আমরা এই দুটোকে খুব সঙ্গে সঙ্গে নিয়ে চলেছি, কিন্তু এই এন্টায়ার স্কেপে একটা ইন্টারপ্রিটেশনের যে জায়গা which I think is the most beautiful part, সেখানে নটি বিনোদিনী গুরমুখ রায়কে গান শোনাতে রাজি হচ্ছেন, মানে শুধু তো একটা ছোট্ট পারফরমেন্স না, তার পেছনে এবং তার আগে এবং তার পরে একটা যে হিউজ ট্রানজিশন, সেইটা কোথাও গানটার মধ্যে দিয়ে আসা। যে প্রতিটা মুহূর্তে আমার উপরে বিশ্বাস করেছে 2019 থেকে, যেখানে না আমারও নিজের উপরে বিশ্বাস একদমই ছিল না, এই মানুষটা, এবং বলেছিল যে শুধু কেন ন্যাশনালি হিরোইন কেরম করে দেখানো হবে, আমাদের বাংলার মেয়েকেও দেখানো হবে, এবং সেই কথা রেখেছে। এই গান একটা সাউন্ডস্কেপ যেটা আজকের দিনে ন্যাশনালি ইন্ডিয়াতে চলছে, সেই রকম একটা সাউন্ডস্কেপ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার দর্শকের কিরকম লাগে তার উপরে। সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিলই। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেই ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম,
সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম না। কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে, একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি, আগে শুধু পুরুষদেরই হয়েছে, নারীদের কোনোদিনও হয়নি, তাহলে যখন হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক, যাতে সবাই তাকিয়ে থাকুক, যাতে আমরা তাক লাগিয়ে দিই। তো সেই কারণে আমাদের হয়তো 5 বছর লেগে গেল এই ছবিটা বানাতে। আর স্পেশালি বিনোদিনীর পুরো জীবনের এটা গল্প, তাই বিভিন্ন বয়সে তার ডিফারেন্ট ভয়েসেস আমরা ইউজ করেছি, শ্রেয়াজি থেকে রেখা ভারদ্বাজজি, অন্বেষা, আমাদের নবাগতা সুচিস্মিতা, আরও অনেক সারপ্রাইজেস আছে। আর স্পেশালি এই ছবির আবহতে নটি বিনোদিনীর নিজের কম্পোজ করা গানও আমরা ইউজ করার সুযোগ পেয়েছি, উইচ হ্যাজ মেড ইট ভেরি স্পেশাল ফর আস। আর এই ছবিতে বেসিক্যালি পিরিয়ডিক্যাল বেঙ্গল, কলোনিয়াল ইন্ডিয়া, তার একটা ইম্প্যাক্ট আছে, তার একটা ভিজুয়াল আছে, তাই ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। অ্যাট দ্য সেম টাইম থিয়েটারের লাইভ শটস আছে, তাই থিয়েটারের মিউজিককে রেকর্ড করে সিলভার স্ক্রিনে দেখানো, তার একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার আমরা অনুভব করেছি, এবং উই লুক ফরওয়ার্ড ফর ইউর রেসপন্সেস। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা গান, সিনেমায় যে মুহূর্তে আসছে গানটা, এই গানটার থেকেই বিনোদিনীর লাইফের একটা বিরাট বড় চেঞ্জ আসছে, পার্সোনাল চেঞ্জ আর প্রফেশনাল চেঞ্জ। তো সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি এখানে এই গানটার মধ্যে দিয়ে। বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছচ্ছে, এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম, আমরা কাউকে বলিনি যে আমরা কি ভাবছি, কিন্তু সেটা যখন দর্শক দেখছে, তখন যে কমপ্লিমেন্টসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি, যে এরমভাবেও বাংলা ছবিকে দেখানো যায়, এরমভাবেও বাংলা ছবিতে একটা নারীকেন্দ্রিক ছবিকে দেখানো যায়, এরমভাবে একজন নারীর আত্মকথা, বিনোদিনীর আত্মকথা যে হতে পারে, দর্শকের কাছে পৌঁছাতে পারে, এটা উদাহরণ হয়ে থাকবে। গিরিশ ঘোষ হওয়ার জন্য একটা চিত্রনাট্য যথেষ্ট ছিল, কারণ গিরিশ ঘোষ নিয়ে এত মতামত, এত রকমের ভার্সন আছে। কাজে আমাদের রামকমলের চিত্রনাট্য এবং রামকমলের ভাবনা, তার স্বপ্নকে প্রফেশনাল অ্যাক্টর হিসেবে ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল। আমরা সবাই সবার চরিত্রে আপ্রাণ সেই চেষ্টাটাই করেছি। কাজেই রিসার্চ ওয়ার্ক কিন্তু অভিনেতাদের নয়, রিসার্চ ওয়ার্ক কিন্তু পরিচালকের এবং চিত্রনাট্যর যে বিভাগ তাদের টিমের। স্পেশালি যখন কানহা গানটা শ্যুট করছি, আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল, আমাকে রাম বলেছিল শুধু ওই শেষটুকু আমি প্রথমে নিয়ে নিই, বলেছিল আমাকে। আমি বলেছিলাম যে না রাম, তারপর তুমি পুরো গানটা নাচবে। আমি বলেছিলাম না রাম, করো না, বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই, বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা, ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল। সেই জন্য যখন তুমি দেখবে লাস্ট শট আমি ঘুরে এসে বসছি, আমি সত্যি তখন কেঁদে ফেলেছি। আমাদের অত্যন্ত আনন্দ হচ্ছে, কারণ প্রায় 2 বছর ধরে এই ছবির গান আমরা করেছি, শুধু গান করিনি, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরও হয়েছে। এইরকম একটা ম্যাগনাম ওপাস, কারণ বাংলার স্টেজের সব থেকে জনপ্রিয় মানুষ, এবং 140 বছর পরেও যার জীবন এবং যার লড়াইকে নিয়ে আমরা এতটা আগ্রহী, উৎসাহী, ফলে সেইটা নিয়ে রামকমল মুখোপাধ্যায়ের এই ছবি আমার এবং সৌরেন্দ্রর এইটাতে কাজ করতে গিয়ে অনেকটা আমরা স্কোপ পেয়েছি। কারণ আবারও বলছি, এটা একটা ম্যাগনাম ওপাস, একটা হিউজ একটা ক্যানভাস। ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল। এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে। ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল। আমি বললাম না, এটা কিন্তু বলিদানের গল্প না, এটা কিন্তু বলি দেওয়ার গল্প। বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে, কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে এই বাংলার বুকে পুরুষদের মাধ্যমে। তো এই যে ওনার 141 বছরের একটা অপেক্ষা, সেটা যে অবসান হলো। একদল নতুন লোক যাদের প্রতি কোনো আশা নেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বা বাংলা অডিয়েন্সের, যারা জানে না আমাদের, তারা যে এই জিনিসটা বানাতে পারবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি, কিন্তু সেটা হয়তো আমাদের ভাগ্যে ছিল বলে হয়েছে। এবার বাকিটা হচ্ছে আপনাদের উপর, সংবাদ মাধ্যম। আপনারা যদি ভালো লাগে, তাহলে আপনারা এটাকে যদি দর্শকদের কাছে পৌঁছে দেন। এবং যখন সবাই বিনোদিনী থিয়েটারে গিয়ে বিনোদিনী দেখতে যাবেন, তখন প্রত্যেকেরই যেন শ্রীরামকৃষ্ণের কথা মনে হবে, যেন গিরিশ ঘোষের কথা মনে হবে, বিনোদিনীর কথাও সরাসরি মনে হবে। এর থেকে আনন্দের আর কিছু নেই। আমরা খুব খুশি এই কাজটা করে। 23শে জানুয়ারি রিলিজ করছে, আপনারা প্রত্যেকে আসবেন। তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে, বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে। তো আশা করি সবার কানা গানটা ভালো লাগবে। প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন। যদি ভালো লাগে প্লিজ জানাবেন, কিছু খারাপ লাগলে সেটাও জানাবেন। নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই, নিজেকে ঠিক করবো, আরও ভালো করে কাজ করার চেষ্টা করব। কিন্তু 23 তারিখে হলে এসে একবার বিনোদিনী দেখবেন, একটা চান্স দেবেন।